ফিজিক্যাল জিওগ্রাফি মানে অ্যাজ এ থিওরিক্যাল প্রসেসটা আমাদের যেটাকে বলা হয়। আর রিজিওনাল জিওগ্রাফি মানে বিভিন্ন অঞ্চল দেখতেছে, ভারত হতে পারে, এশিয়া হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, আফ্রিকা হতে পারে, পশ্চিমবঙ্গ হতে পারে। তার এরকম ভাবে রিজিওনাল জিওগ্রাফি কিছু কোশ্চেন আছে। আমি আজকে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং ভেরি ভেরি লজিক্যাল চ্যাপ্টার, থিওরিক্যাল চ্যাপ্টারে চাপ বল এবং বায়ু প্রবাহ। তাহলে পৃথিবীকে আমরা দেখেছি একটা কিসের মতো, হ্যাঁ, কমলা লেবুর মতো কিছুটা। পৃথিবীর মতো আমি কি বলেছিলাম যে পৃথিবীটা পৃথিবীরই মতো, তাহলে কমলা লেবুর মতো কিছুটা। তার উপরে অবস্থা নির্ণয় করতে গেলে আমরা কি করেছি, আমরা কিছু দ্রাঘিমা রেখা কিছু অক্ষরেখা টেনে নিয়েছি এবং দ্রাঘিমা রেখা গুলো একবারে পৃথিবীর মাঝখান দিয়ে বরাবর যে রেখা গেছে তাকে নিরক্ষ রেখা, 0 ডিগ্রি আমরা ধরি। তার উত্তর দিক এবং দক্ষিণ দিকে আমরা 1 ডিগ্রি করে ব্যবধান বাড়িয়ে 90 ডিগ্রি, খুব দক্ষিণ দিকে 90 ডিগ্রি পর্যন্ত যাই। উত্তর দিকে 90 ডিগ্রিকে বলে ভূমেরু, দক্ষিণ দিকে 90 ডিগ্রিকে বলা হয় সুমেরু। এবং আমরা জানি যে পূর্ণবৃত্তাকার সব রেখা হয় একটা একটা। আর কি হয় না, একদিকে যদি 80 80 160টা কি থাকে, লাইন থাকে 100 মিটার প্লাস নিরক্ষ রেখা, তাই তো। আর দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্তাকার হয়, যেটা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ওই কমলা লেবুর কুয়ার মতো, তাই তো, কুয়ার মতো লাইন যেগুলো থাকে সেই অর্ধবৃত্তাকার হয় এবং সেটাকে আমরা নির্ণয় করি। এবং আমরা যদি উপরে যাই, মূল যে অক্ষরেখা তার উপরে সূর্য কিরণ দেয়, তাই তো। সেই মূল অক্ষরেখাগুলোকে আমরা কিভাবে ব্যবহার করি, মূল অক্ষরেখা প্রথমে নিরক্ষ রেখা, 23.5 ডিগ্রি উত্তর 23.5 ডিগ্রি দক্ষিণে আমরা কি দেখি, কি 23.5 ডিগ্রি উত্তরে আপনাদের বলেছি কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণে মকরক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ, 66 ডিগ্রি উত্তর সুমেরু বৃত্ত, 66 ডিগ্রি দক্ষিণ কুমেরু বৃত্ত, 90 ডিগ্রি উত্তর সুমেরু আর 90 ডিগ্রি দক্ষিণ কুমেরু। এগুলো মূল অক্ষরেখা। এবং তার উপর ভিত্তি করে, কারণ আমরা জানি আমরা পৃথিবী নিজের অক্ষের উপরে 66 ডিগ্রি কোণে ফেলে আছে এবং সেইভাবে ঘুরতে ঘুরতে সে কার চারদিকে ঘুরে আসছে, সূর্যের চারদিকে। এবং কি রকম কক্ষপথে ঘুরছে, একটু উপবৃত্তাকার কক্ষপথে ইলিপ্টিক্যাল একটি অরবিটে ঘুরছে। এবং তাকে দেখছি আমরা কখনো সূর্যের কাছে তার অবস্থান আসছে, কখনো দূরে অবস্থান যাচ্ছে। সেই অনুযায়ী অপসূর এবং অনুসূর এইভাবে আমরা কি করতে পারি, তার নাম ধর্ম করতে পারি। আমরা কোন গোলার্ধে আছি ভারতবাসী হিসেবে, আমরা ইন্ডিয়া কোন গোলার্ধে আছে, হ্যাঁ, উত্তর গোলার্ধে আছে। আমাদের উপর দিয়ে কোন মূল অক্ষরেখা গেছে, কাল বলেছি কোন মূল অক্ষরেখা গেছে, আমাদের ভারতের উপর দিক দিয়ে এবং আমাদের পশ্চিমবঙ্গের উপর দিক দিয়ে গেছে বর্ধমানের কাছে, সেটাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা। তাই আমরা উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি যখন করে লম্বভাবে কিছু দেয়, তখন আমরা গরম অনুভব করি। এবং এখন চলছে জুন, বেরিয়ে এসেছি আমরা, একটু জুন তোমরা জানো, বেরিয়ে এসেছি উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং গরম আমরা অনুভব করে থাকি, তাই তো। এবারে আমরা চলে আসি এর উপর নির্ভর করে গরম বাড়লে দুটো পৃথিবী, আমরা গতদিন বলেছিলাম সূর্য থেকে তাপ যত কাছাকাছি থাকবে তাপ বাড়বে, তাপ বাড়লে নিম্নচাপ অঞ্চলে তৈরি হবে আর তাপ কমলে উচ্চচাপ অঞ্চলে তৈরি হবে। বায়ু আর কি আছে, ঘুরছে যেহেতু তার উপর বায়ু জড়িয়ে আছে, তাহলে যত ঘুরবে পৃথিবী কিভাবে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, পশ্চিম থেকে পূর্বে রোটেট করছে নিজের অক্ষের চারদিকে। তাহলে এবার আর কি, এই ঘুরছে বলে বায়ু বিক্ষেপ হচ্ছে এবং বায়ুর বিক্ষেপটা কোন দিকে হবে তার চাপ বলয়ের উপর নির্ভর করবে আর বায়ু প্রবাহ কোন দিকে হবে। এবং বায়ু সর্বদা উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়, কিন্তু সরাসরি স্ট্রেট লম্বভাবে উচ্চচাপ থেকে নিম্নচাপে প্রবাহিত হয় না, একটু বিক্ষেপ হয়। সেই বিক্ষেপটা অনেক কিছুর উপর নির্ভর করে, তার উপর নির্ভর করে ফেরেলস ল আছে, আর একটা সূত্র আছে ফেরেলস ল। ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে মুখ করে দাঁড়ালে, কোন দিকে, ডান দিকে, এবং দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহের দিকে মুখ করে দাঁড়ালে বাম দিকে, মানে তার বিক্ষেপ করবে, বায়ু প্রবাহ দিক পরিবর্তন করবে। একে আমরা ফেরেলস ল বলে থাকি। আরো অনেক ধরনের ডোনরাম ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কনসেপ্ট আছে, সেটা আমরা পরপর বলবো না। আমরা এখন উইথ দ্য হেল্প অফ পিএম সিস্টেম
8টা আসবে। আমরা একটু দেখে নিই যে চাপ বলয় এবং বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক কি রকম এবং সারা পৃথিবী জুড়ে সেটা কিভাবে প্রভাব বলো। বায়ু চাপ বলয়। আমাদের এই পৃথিবী সৌরজগতের অন্যান্য গ্রহগুলোর তুলনায় শ্রেষ্ঠ, কারণ একমাত্র পৃথিবীর মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। আর এই পৃথিবীকে বাসযোগ্য করে রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যে বিষয়টি নেয় সেটা হলো বায়ুমণ্ডল, যা আমাদের পৃথিবীকে চাদরের মতো ঢেকে রেখেছে। এই বায়ু ওজন আছে। বায়ু পৃথিবী পৃষ্ঠে চাপ দেয়, যাকে আমরা বলি বায়ুচাপ। কিন্তু স্থান ও সময় বিশেষে এই বায়ুচাপের পার্থক্য লক্ষ্য করা যায়। বায়ুচাপের এই পার্থক্যকে লক্ষ্য করে পৃথিবীকে কয়েকটি বায়ুচাপ বলয়ে ভাগ করা হয়েছে। নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষরেখার উভয় পাশে 0 থেকে 5 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত অঞ্চল হল নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই চাপ বলয়ে সারা বছর সূর্য কিরণ লম্বভাবে পড়ায়। এখানকার বায়ু সারা বছর উষ্ণ, ফলে বায়ুর ঘনত্ব কম, বায়ু হালকা। এই অঞ্চলে জলভাগের পরিমাণ বেশি, তাই উষ্ণ বায়ু জলীয় বাষ্প ধারণ করে প্রসারিত হয়ে ঊর্ধ্বগামী হয়। আবার পৃথিবীর আবর্তন গতির জন্য একটু বলি, আমি বলেছিলাম একটু আগে, সূর্যের তাপ নিরক্ষরেখা যেহেতু মাঝ বরাবর এবং যেহেতু এই নিরক্ষরেখা থেকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে এই চাপ বলয় অবস্থান করছে এবং তাকে কি হচ্ছে প্রথমেই আমি ইন্ডিকেট করে দিচ্ছি, যত সূর্যের কাছাকাছি থাকবে তত সেটা উত্তপ্ত হবে এবং যত সূর্য থেকে দূরে যাবে তির্যক হবে কিরণ থেকে, সেখানে যত ঠান্ডা হবে, অত কম তাপ হবে। আর প্রথমেই নিয়ম বলেছি, তাপ পড়লে কি হবে, নিম্ন চাপ অঞ্চলে তৈরি হবে। কেন না আমরা জানি তাপ বাড়লে বায়ু আয়তনে প্রসারিত হবে, আয়তনে প্রসারিত হলে তার কি হবে, ঘনত্ব কমবে, ঘনত্ব কমলে সে হালকা হবে, হালকা হলে সে কি হবে, একটু আগে দেখাচ্ছিল তোমাকে আরো সাইন দিয়ে, সে এখানে দেখো বায়ু থাকে, সে এরকম হয়ে উপরে উঠতে থাকে, উঠতে থেকে আবার যখন উপরে উঠে যাবে ঠান্ডা হবে, আবার সেটা নিচের দিকে নামতে শুরু করবে, ঠান্ডা হলে আবার ভারী হবে, ভারী হলে আবার নিচের দিকে নামতে শুরু করবে এবং আবার এই নামতে শুরু করবে। নাও দিস ইজ দ্য প্রসেস। এই ঊর্ধ্বগামী বায়ু উত্তর দক্ষিণে ছিটকে যায়, ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কম। এই কারণে এই অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের বায়ু যেহেতু ঊর্ধ্বগামী, তাই এখানে বায়ু উলম্ব স্রোত দেখা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না, শান্ত ভাব বিরাজ করে। তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয় বা ডোল্ড্রামস। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। উত্তর ও দক্ষিণ গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল হল উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয়। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ ও আর্দ্র ঊর্ধ্বগামী বায়ু যত উপরে উঠতে থাকে তত ঠান্ডা হতে থাকে এবং পৃথিবীর আবর্তন গতির জন্য বিক্ষিপ্ত হয়ে কর্কটীয় ও মকরীয় অঞ্চলে নেমে আসে। আবার এই কোশ্চেনটা একটু বলে নিই, আবার চালাবো। তাহলে কি হলো ব্যাপারটা, এখান থেকে বিক্ষেপ হয়ে এলো, এসে কি হচ্ছে, আবার একটু আগে বলছিলাম উপরে গিয়ে ঠান্ডা হলো, ঠান্ডা হতে ভারী হলো, ভারী হয়ে কোথায় যাচ্ছে, দেখো এখানে ঠান্ডা হয়ে নেমে আসছে, কিন্তু তাহলে ঠান্ডা এখানে পরশ আসছে, ঠিক তেমনি এখানে ঠান্ডা পরশ আসছে। ঠান্ডা হলে কি হবে বাবা, উচ্চ চাপ অঞ্চলে তৈরি হবে। তো শুধুমাত্র গরম হওয়ার জন্য হালকা হয়ে যাচ্ছে না, তার সঙ্গে পৃথিবীর একটু আগে বলছিলাম আমাকে বায়ু ঘিরে আছে, তুই যখন ঘুরিস তখন তো
চারদিকে বায়ু আছে কি হয়? রোটেট হয়। ফ্যানটা ঘুরছে, তুই হাওয়া পাচ্ছিস কেন? তার চারদিকে বায়ুটা কি হচ্ছে? বিক্ষিপ্ত হয়ে তোর কাছে হাওয়াটা ছড়িয়ে দিচ্ছে। ইন দ্য সেম ওয়ে এ যখন রোটেট করছে নিজের অক্ষের চারদিকে, তখন তার বায়ু বিক্ষেপ ঘটছে। এই দুটো কারণেই বায়ু বিক্ষিপ্ত হয়ে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়, যেটা 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ মকর ক্রান্তি রেখা, তার যা স্পট থেকে শুরু হচ্ছে 10 ডিগ্রি অন্তর। পৃথিবীর আবর্তন গতির জন্য মেরু অঞ্চলে ঠান্ডা ও শুষ্ক বায়ু বিক্ষিপ্ত হয়ে এই দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে। দুই বিপরীতধর্মী বায়ু এই দুই ক্রান্তীয় অঞ্চলে মিলিত হবার ফলে এখানে বায়ুর পরিমাণ ও ঘনত্ব দুই বেড়ে যায়, ফলে উচ্চ চাপের সৃষ্টি হয়। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চলে বায়ু নিম্নমুখী স্রোত দেখা যায়। তাই প্রাচীনকালে পালতোলা জাহাজগুলো এই অঞ্চলের মধ্যে দিয়ে চলাচলের সময় বায়ু প্রবাহের অভাবে গতিহীন হয়ে পড়ত। ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়াভর্তি বাণিজ্যিক জাহাজগুলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগত। এই অবস্থায় জাহাজের ভার কমাতে এবং পানীয় জল ও খাবারের সংকট এড়াতে কিছু জীবন্ত ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়। এই কারণে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশকে অক্ষাংশ বলে। মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চল উভয় গোলার্ধে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মাঝের অঞ্চলে দুটি নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। উত্তর গোলার্ধে এটি সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় নামে খ্যাত। এই অঞ্চলের বায়ু পার্শ্ববর্তী মেরু অঞ্চলের তুলনায় বেশি উষ্ণ, ফলে এই অঞ্চলের বায়ু হালকা হয়ে উপরে ওঠে ও প্রসারিত হয় এবং পৃথিবীর আবর্তন গতির কারণে উত্তর ও দক্ষিণে বিক্ষিপ্ত হয়ে ক্রান্তীয় ও মেরু অঞ্চলের দিকে নেমে আসে। ফলে দুই মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে বায়ুর পরিমাণ কমে ঘনত্ব হ্রাস পায়, ফলে এই দুই অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়। মেরু প্রদেশীয় উচ্চচাপ বলয় উভয় গোলার্ধে 80 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরু বিন্দুর মধ্যবর্তী অঞ্চলে দুটি উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। উত্তর গোলার্ধে একটি সুমেরু উচ্চচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে একটি কুমেরু উচ্চচাপ বলয় বলে। দুই মেরু অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর। এবার দেখো মোটামুটি ভাবে নি বলয়গুলো কমপ্লিট, অর্থাৎ বলে দেওয়া হয়েছে। তাহলে প্রথম শর্ত কি? দুটো সূত্র, যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। একটু আগে বলছিল না যে এক্ষুনি এখান থেকে বলছিল যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় তৈরি হয়েছে, সেখানে বায়ু উপর দিকে উঠে যাচ্ছে এবং সেখানে কি আর কোনো বায়ু প্রবাহ থাকে না। যদি এখান থেকে বায়ু প্রবাহ উপর দিকে উঠে যায় দিয়ে স্টুডেন্ট কি না, তাহলে এখানে কোনো বায়ু প্রবাহ থাকবে কি? অর্থাৎ ওই অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে যত সমুদ্র আছে সেখানে শান্ত একেবারে, যার ফলে ওখানে বাণিজ্য বায়ু বলা হয়। হ্যাঁ, কোথায় বাণিজ্য বায়ু বলা হয় একটু আগে বলো। তাহলে উচ্চচাপ থেকে নিম্নচাপ, উচ্চচাপ থেকে মকরীয় উচ্চচাপ থেকে নিম্নচাপ, তাহলে এখান থেকে এদিকে যাবে, এখান থেকে এদিকে আসবে। কিন্তু এরকম সোজা থেকে বরাবর লম্ব বরাবর আসবে না। এইটা উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ, তাই তো? তাহলে উত্তর গোলার্ধে কি হবে না, উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে মুখ করে দাঁড়াবে। বায়ু প্রবাহ মানে এই দিক থেকে এই দিকে, তারপরে ধরে নেওয়া হবে আমি এইভাবে দাঁড়াচ্ছি। তাহলে যদি উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে মুখ করে, তাহলে কোন দিকে ঘটবে? ডান দিকে। অর্থাৎ ডান দিকে কোন দিকে হচ্ছে? এদিকটায়। তাহলে উচ্চচাপ বলয়যুক্ত অঞ্চল থেকে নিম্নচাপ বলয়যুক্ত অঞ্চলের দিকে ডান দিকে প্রবাহিত হবে। ঠিক তেমনি এইটা থেকে কি হবে, আমি উচ্চচাপ থেকে নিম্নচাপ বায়ু প্রবাহের দিকে মুখ করে দাঁড়াচ্ছি, দক্ষিণ গোলার্ধে কি হবে? বাম দিকে। তাহলে এই বরাবর বায়ু প্রবাহিত হবে। ঠিক একইভাবে এই দিকে বায়ু প্রবাহগুলো ঠিক একইভাবে ঘটবে এবং ফেরেন্স লকে কাজ করে বায়ু বিক্ষেপটা এইভাবে ঘটতে থাকে।
এবং তার অনুযায়ী আর বায়ু প্রবাহের কোন ধরনের বায়ু প্রবাহ বলুন না, যে দিক থেকে বায়ু প্রবাহিত হয়। নদীর ক্ষেত্রে যখন জল প্রবাহিত হয় তখন যে দিকে প্রবাহিত হয়, যেমন পশ্চিম বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী, তোমরা পড়েছো। পশ্চিম দিকে প্রবাহিত হলে পশ্চিম বাহিনী নদী, পূর্ব দিকে প্রবাহিত হলে পূর্ব বাহিনী নদী। কিন্তু বায়ুর ক্ষেত্রে যে দিক থেকে প্রবাহিত হচ্ছে সেটা তার নাম করে। ধরো এটা যদি এদিক থেকে প্রবাহিত হয় তাহলে এটা কোন দিক? এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, তাই তো? তাহলে উত্তর পূর্ব এই কোন দিকে প্রবাহিত হলে হবে সেটা উত্তর পূর্ব। এই দিক থেকে যখন এদিকে যাচ্ছে তখন এটা দক্ষিণ পশ্চিম। ঠিক এইভাবে প্রবাহিত হতে থাকে। এবং আমরা যদি দেখি এরপরে কেটে দিয়ে যাবে হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই চাপ বলয় হালকা। এই অঞ্চলে জলভাগ কর্কটীয় ও মহচাপ কোনো বায়ু প্রবাহিত হয় না। ফলে বিপরীত ধর্মী বায়ু এই দুই ক্রান্তীয় অঞ্চলে মিলিত হবার ফলে এখানে বায়ু পরিমাণ চাপ বলয় ও বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। চাপের পার্থক্য যত বেশি হয় বায়ু প্রবাহের বেগও তত বেশি হয়। কিন্তু এই বায়ু প্রবাহের উপর পৃথিবীর আবর্তন গতির একটি বিশেষ প্রভাব পড়ে। পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবীর পৃষ্ঠস্থ গতিশীল বস্তুগুলোর দিক বিক্ষেপ ঘটে। একে কোরিওলিস বল বলে। পৃথিবীতে স্বাভাবিকভাবে চলাচলকারী বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে। এই কোরিওলিস বলের প্রভাবে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে কিছুটা ডান দিকে বেঁকে ও দক্ষিণ গোলার্ধে কিছুটা বাঁ দিকে বেঁকে চলাচল করে। মার্কিন আবহবিদ উইলিয়াম পেরেল প্রথম এই বিষয়টি উল্লেখ করায় এটি পেরেলের সূত্র নামে পরিচিত। সারা বছর ধরে নিয়মিতভাবে পৃথিবীর উপর দিয়ে যে সমস্ত বায়ু চলাচল করে সেগুলো হলো নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, আকস্মিক বায়ু। নিয়ত বায়ু সারা বছর ধরে ভূপৃষ্ঠের সমান্তরালে নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রায় একই গতিবেগে যে বায়ু প্রবাহিত হয় তা হল নিয়ত বায়ু। নিয়ত বায়ু তিন ধরনের: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। আয়ন বায়ু কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে প্রবাহিত বায়ু হল আয়ন বায়ু। উত্তর গোলার্ধে আয়ন বায়ু কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সোজা প্রবাহিত না হয়ে পেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। তাই এই বায়ুর নাম উত্তর পূর্ব আয়ন বায়ু। দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে পেরেলের সূত্র অনুসারে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। তাই এই বায়ুর নাম দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু
প্রবাহিত হওয়ার সময় এই বায়ু প্রেরণের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। তাই এই বায়ুর নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ার সময় প্রেরণের সূত্র অনুসারে বাঁ দিকে বেঁকে উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। তাই এই বায়ুর নাম উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। মেরু বায়ু উভয় গোলার্ধের মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে শীতল ও শুষ্ক বায়ু মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে প্রবাহিত হয়। একে মেরু বায়ু বলা হয়। উত্তর গোলার্ধে সুমেরু উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত হওয়ার সময় এই বায়ু প্রেরণের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। তাই এই বায়ুর নাম উত্তর পূর্ব মেরু বায়ু। দক্ষিণ গোলার্ধে কুমেরু উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত হওয়ার সময় এই বায়ু প্রেরণের সূত্র অনুসারে কিছুটা বাঁ দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। তাই এই বায়ুর নাম দক্ষিণ পূর্ব মেরু বায়ু। বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ বায়ুর চাপ বলয় এবং বায়ু প্রবাহের মধ্যে আমরা একটা নির্দিষ্ট সম্পর্ক